হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের নিয়ে শুরু করতে চলেছি অঙ্কের প্র্যাকটিস সেট। এইসব প্র্যাকটিস সেট পুলিশের পরীক্ষা মানে ডাব্লিউবিপি, কেপি, জেএনএম বা এএনএম বা জিডির জন্য দরকার। তো তোমরা সবাই ভিডিওটা দেখো, আমার সঙ্গে সঙ্গে সমাধান করো। ভিডিওটা পজ করে সমাধান করবে, যখন না পারবে তখন সলিউশনটা দেখবে একটু, তাই হবে। এটা আমার প্র্যাকটিস সেট নাম্বার 1। তো দেখো, শুরু করি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ 1 নম্বর প্রশ্ন। 12টি ছেলের গড় বয়স 20 বছর। এখানে আরেকটি ছেলে যোগদান করলে বয়সের গড় 1 কমে যায়। নতুন ছেলেটির বয়স কত? দেখো, প্রথমে কয়টা ছেলে ছিল? প্রথমে ছেলে ছিল 12টা। কয়টা? 12টা। গড় বয়স কত ছিল? 20 বছর গুণ 20 বছর। তাহলে 12 জন শিশুর যদি মানে 12 জন ছেলের যদি গড়ে 20 বছর করে হয়, তাহলে মোট কত বছর হবে? মোট হবে 240 বছর। এবার আরেকজন ছেলে যোগদান করবে, মানে আগে কয়জন ছেলে ছিল? আগে ছেলে ছিল 12 জন, এখন আরও একজন যোগদান করবে। তাহলে এখন কয়জন হয়ে যাবে? এখন হয়ে যাবে এখন হয়ে যাবে 13 জন। আর গড় বয়স যোগদান করলে গড় বয়স 1 কমে যায়। যোগদান করলে গড় বয়স 1 কমে যায়। আগে গড় বয়স ছিল কয় বছর? 20 বছর। 1 কমে যাবে। 1 কমে কত হয়ে যাবে? 1 কমে হয়ে যাবে সবার গড় বয়স হয়ে যাবে 19 বছর করে। এবার মোট কত বছর হয়? 13 দিয়ে 19 গুণ করবে। 13 9 22 আর 3 নং 27, 220, 27, 247, 247। আমি কেমন করে গুণটা করলাম যদি কারো জানার ইচ্ছা থাকে, তো আমার আগের ভিডিওতে গুণ করার সহজ নিয়ম শিখিয়েছি, গিয়ে শিখে আসবে। দেখো, আগে ছিল 12টা ছেলে, 12টা ছেলের মোট বয়স ছিল 240 বছর। এখন একটা ছেলে যোগদান করাতে হয়ে গেল 13টা ছেলে। 13টা ছেলের মোট বয়স হয়ে গেল 247 বছর। তাহলে একটা ছেলে যোগদান করার ফলে কত বছর বাড়লো? একটা ছেলে যোগদান করার ফলে 7 বছর বাড়লো। কয় বছর বাড়লো? 7 বছর। তাহলে উত্তরে চেয়েছে নতুন ছেলেটির বয়স কত? নতুন ছেলেটির বয়স কত হলো? তাহলে নতুন ছেলেটির বয়স হবে 7। এই হলো আমাদের সঠিক উত্তর, 7। সরি। তারপরে প্রশ্ন দেখো, রবি 60টি দ্রব্য কিনলো 35 টাকা করে। সে এগুলি প্যাকিং করতে 90 টাকা খরচ করলো। প্রতিটি দ্রব্যের বিক্রয় মূল্য কত হলে সে 20% লাভ করতে পারবে? দেখো, রবি 60টি দ্রব্য কিনলো। রবি 60টি দ্রব্য কিনলো, কত টাকা করে কিনলো? 35 টাকা করে কিনলো। তাহলে 35 টাকা প্রথমে খরচা হয়ে গেলো একটা দ্রব্য কিনতে, প্লাস আবার সে প্যাকিং করতে 90 টাকা খরচ হবে। মানে কি, 60টা দ্রব্য প্যাকিং করতে 90 টাকা খরচ হবে। এর অর্থ একটা দ্রব্য প্যাকিং করতে কত খরচ হবে? 60টা দ্রব্য প্যাকিং করতে 90 টাকা খরচ হবে। এর অর্থ একটা দ্রব্য প্যাকিং করতে 90/60 টাকা খরচ হবে। তাহলে 0 0 কাটলাম, 2 দিয়ে কাটলে 3 দিয়ে কাটলে 2, 3 দিয়ে কাটলে 3 সমান সমান 35 প্লাস 3/2 মানে হাফ, 1.5। 35 আর 1.5 কত হয়? সরি, 35 আর 1.5 কত হয়? 36.5। তাহলে আমার প্রতিটা জিনিসের প্রতি খরচ কত বললো? 36.5। 35 টাকা করে জিনিসটা কিনলাম, আর প্যাকিং করতে একটা দ্রব্য প্যাকিং করতে আমার 1.5 টাকা করে খরচ হলো। সব মিলে হলো 36.5 টাকা। সরি। এবার আমি জিনিসটাকে 20% লাভে বেচতে চাই, তাহলে কত টাকায় বিক্রি করতে হবে? আমার কেনা দাম হলো 36.5 টাকা। আমি জিনিসটা লাভ করতে চাই 20%। 20%-এর অর্থ কি? 20%-এর অর্থ 120%। তাহলে 120%-এর অর্থ 120/100। এটাই আমার বিক্রয় মূল্য। দশমিক তুলে নিচে একটা শূন্য নিলাম, মানে 10 নিলাম। কাটাকাটি করো, এই শূন্য কাটা। তুমি যদি 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে কত হবে? 20। এটা 5 দিয়ে কত হবে? 5 7 35, 15, 3 5 15, 73। এটা তুমি 2 দিয়ে কাটলে ভালো হবে। 2 দিয়ে কাটলে হবে, 4 দিয়ে কাটলে 5 আসবে নিচে, পরে অসুবিধা হবে। তার জন্য আমি 2 দিয়ে কাটবো। 2 দিয়ে কাটলে হবে 10, 2 দিয়ে কাটলে হবে 6।
তাহলে কত হলো, উপরে নিচে থাকলো 10, উপরে থাকলো 73 গুণ 6, 3 6 18, 8 হাতের 1, 6 7 42, 1 43, 438, একটা শূন্য আছে তার জন্য এক ঘর আগে দশমিক হবে, 43.8, 43.8। টাকা পয়সার অঙ্কে দশমিকের পরে এক ঘর রাখতে হয় না, সেটাকে 2 ঘর বানিয়ে দিতে হয়। তাহলে কত হলো, 43.80। এই হলো আমাদের সঠিক উত্তর, 43.80, 43.80। নেক্সট, সরি, একটি 200 মিটার দীর্ঘ ট্রেন একটি সিগন্যাল পোস্ট 12 সেকেন্ড অতিক্রম করে, কিলোমিটার প্রতি ঘন্টা হিসাবে ট্রেনটির গতিবেগ কত? ট্রেনের গতিবেগ বের করতে হবে। গতিবেগের সূত্র কি আমরা জানি, বেগ সমান সমান দূরত্ব বাই সময়। তাহলে দূরত্ব আমার কত আছে, দূরত্ব আছে 200 মিটার, সময় কত আছে, সময় আছে 12 সেকেন্ড, 200 মিটার বাই 12 সেকেন্ড। দেখো আমি যেটা বের করলাম ওটা আসবে আমার মিটার পার সেকেন্ডে, কিন্তু উত্তরে কি চেয়েছে, উত্তরে চেয়েছে কিলোমিটার প্রতি ঘন্টা, মানে কিলোমিটার পার ঘন্টায় আনতে হবে। তো মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার ঘন্টায় আনতে হলে কি করে, তো 200/12 মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার ঘন্টায় আনতে হলে 18/5 দিয়ে গুণ করতে হয়। গুণ করলে কি শেষ যাবে, এবার হয়ে যাবে কিলোমিটার পার ঘন্টা। কাটাকাটি করি, 5 দিয়ে 200 কাটলে হয় 40, 3 দিয়ে কাটলে হয়, মানে 6 দিয়ে কাটলে হয় 6 দিয়ে কোনো 12, 6 দিয়ে কাটলে হয় 3 6 18, 3 2 দিয়ে 40 কাটলে হয় 20, 3 কুড়ি কত হয় 60, 60 কিমি পার ঘন্টা। তাহলে আমাদের সঠিক উত্তর কত, অপশন নাম্বার এ, অপশন নাম্বার এ, 60 কিমি পার ঘন্টা। সরি, কাশি কমে না। 4 নম্বর প্রশ্ন দেখো, দুধ ও জল মিশ্রিত একটি পাত্রে দুধ ও জলের অনুপাত 7:3, ওই পাত্রে আরও 6 লিটার দুধ মেশালে ওই অনুপাত 3:1 হয়, পাত্রে জলের পরিমাণ কত? প্রথমে কার অনুপাত দেওয়া ছিল, দুধ আর জল, দুধ আর জল, দুধ বাই জল, অনুপাত কত দেওয়া আছে, প্রথমে অনুপাত দেওয়া আছে 7 আর 3, এটাকে আমি ধরলাম 7x, এটা ধরলাম 3x, 7x আর 3x। ওই পাত্রে আরও 6 লিটার দুধ মেশাতে হবে, দুধ কই, উপরে না নিচে, নিচে তো জল, নিচে কি আছে জল, দুধ কই উপরে, আমাকে আরও 6 লিটার দুধ মেশাতে হবে। তার জন্য কি লিখবো, যোগ 6, 6 লিটার দুধ মেশালে কি লেখা আছে, 6 লিটার দুধ মেশালে দুধ ও ওই অনুপাত হয়ে যাবে 3:1, মানে আগে যে অনুপাত ছিল সেটা এখন হয়ে যাবে 3:1। সমাধান করতে হবে, আমাকে সমাধানটা করি। প্রথমে এই গুণটা আগে করবো, এই কোণার গুণটা 3 3 9x সমান সমান, এই কোণার গুণটা করলে কত হয়, 1 দিয়ে গুণ করলে যা আছে তাই হবে, 7x কে 1 দিয়ে গুণ করলে 7xই হবে, প্লাস 6 আর 1 গুণ করলে 6 হবে। এদিকে আছে প্লাস 7x, এই পাশে আসলে কত হয়ে যাবে, -7x, তাহলে 9x - 7x কত থাকে, 2x সমান সমান 6, তাহলে x মানে কত, 2টা x যদি 6 হয় x মানে আসবে 3। এবার উত্তরে কি এসেছিল, পাত্রে জলের পরিমাণ কত, পাত্রে জলের পরিমাণ কত, জল আমার কত ছিল আগে, জল ছিল নিচেরটা, জল নিচে নিচে কত 3x, তাহলে জল কত হবে, জল হবে 3x, x এর মান হলো 3, তাহলে 3 গুণ 3, 3 3 9, 3 3 9, এই হলো আমাদের অপশন নাম্বার খ সঠিক উত্তর। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আমার আগে আগে তোমরা পজ করে করবে, না পারলে তবে সলিউশন দেখবে। তারপর প্রশ্ন দেখো, 35 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের চারিদিকে ঘুরে আসতে একটি বালকের কত সময় লাগবে, যার গতিবেগ ঘন্টায় 9 কিলোমিটার। একটা এমন বর্গক্ষেত্র আছে, তার বাহুর দৈর্ঘ্য কত করে, 35 মিটার, 35 মিটার, তাহলে এদিকেও 35 মিটার, এদিকেও 35 মিটার, এদিকেও 35 মিটার। এইবার একটা বালক চারিদিকে ঘোরার অর্থ কি, যদি মনে করো এই জায়গা থেকে যাত্রা শুরু করে, এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে গিয়ে শেষে এফ দিয়ে আসবে, তাহলে একটা পাক দিতে হবে। একটা পাকের অর্থ কি, বালকটিকে কি ঘুরতে হবে, বালকটিকে এই যে বর্গক্ষেত্র আছে এর পরিসীমাটা ঘুরতে হবে। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমাটা কত, পরিসীমা সূত্র হলো 4 গুণ বাহু, 4 গুণ বাহু কত 35 করে, 35, 4 35-এ 35 35 70 140, তাহলে বালককে টোটাল, সরি রাবার এসে গেছে,
140 মিটার পথ যেতে হবে। একটা বাহু 35 করে, তাহলে টোটাল বালককে যেতে হবে 4টা বাহু। 4টা বাহু মিলে কত হবে? 4 35 140 মিটার যেতে হবে। এবার লেখা ছিল দেখো, বালকের গতিবেগ ঘন্টায় 9 কিলোমিটার। ঘন্টায় 9 কিলোমিটারের অর্থ কি? বালকটি, দেখো উত্তরে আমাকে সময় বের করতে হবে। উত্তরে আমাকে সময় বের করতে হবে। তার জন্য আমি সময়টা কই রাখবো? সময়টা রাখবো পিছনের দিকে রাখবো। যেটা ঐকিক নিয়মে করার সময় যেটা উত্তরে বের করতে হয় সেটা পিছনের দিকে রাখা হয়। তাহলে সময়টা আমি পিছনে রাখবো। 9 কিলোমিটার অর্থ কি? 9 কিলোমিটার অর্থ হলো 9000 মিটার। 9000 মিটার যাইতে কত সময় লাগে? বা তুমি এটাকে মিটার পার সেকেন্ডে আনতে পারো, তোমার খুশি যেমনভাবে করলে ভালো হয়। 9000 মিটার, 9 কিলোমিটার মানে 9000 মিটার, সময় লাগে 1 ঘন্টা। 1 ঘন্টার অর্থ কি? 3600 সেকেন্ড। 9000 মিটার যেতে সময় লাগে 3600 সেকেন্ড। তাহলে ঐকিক নিয়ম 1 মিটার যেতে সময় লাগবে কত? 3600 বাই 9000 সেকেন্ড। তাহলে আমাকে যেতে হবে টোটাল 140 মিটার। আমাকে বলতে বালকটিকে যেতে হবে টোটাল 140 মিটার। যেতে কত সময় লাগবে? 3600 বাই 9000 গুণ 140। একটা শূন্য, দুইটা শূন্য, তিনটা শূন্য কাটা। একটা শূন্য, দুইটা শূন্য, তিনটা শূন্য কাটা। 9036 কাটলে কত হয়? 4। এদিকে থাকলো 4, এদিকে থাকলো 14। 4 14 56 সেকেন্ড। 4 14 56 সেকেন্ড। এই হলো আমাদের সঠিক উত্তর কত? 56 সেকেন্ড। 5-এর খ, 5-এর সরি 5-এর ঘ, 5-এর ঘ, ঠিক আছে। তারপরে প্রশ্ন দেখো, একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 900 বর্গ মিটার। ক্ষেত্রের দৈর্ঘ্য 15 মিটার বাড়লে ক্ষেত্রফল হয় 150 বর্গ মিটার। ক্ষেত্রফল 150 বর্গ মিটার বাড়ে। ক্ষেত্রটির দৈর্ঘ্য নির্ণয় করো। এইসব অঙ্ক ক্লাস 8-এ দেওয়া থাকে, 8-এ না সরি 7-এ দেওয়া থাকে। সহজ, কিন্তু একটু বুঝতে সমস্যা হয়। একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 900 বর্গ মিটার। একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 900 বর্গ মিটার। মনে করো একটা, তোমাকে আমি কি আর বুঝাবো। মনে করো একটা আয়তাকার ক্ষেত্র আছে, যে কোনো ক্ষেত্রফল কত দেওয়া আছে? 900। তোমার দৈর্ঘ্য প্রস্থ কিচ্ছু জানা নেই, লেখা আছে ক্ষেত্রের দৈর্ঘ্য যদি 15 মিটার বাড়ে, তাহলে আগে যা দৈর্ঘ্য ছিল তার থেকে দৈর্ঘ্যটা একটু বড় হয়ে যাবে। এবার ক্ষেত্রের দৈর্ঘ্য কত বাড়বে? আগে যা ছিল তার থেকে আরও 15 মিটার বাড়বে। 15 মিটার বাড়ার ফলে কি, আগে আমার যে ক্ষেত্রফল ছিল তার থেকে ক্ষেত্রফল এখন আরও বেশি হবে, জমিটা অনেক বড় হয়ে গেল। তাই লেখা আছে ক্ষেত্রের দৈর্ঘ্য 15 মিটার বাড়লে ক্ষেত্রফল 150 বর্গ মিটার বাড়ে। তাহলে আগে ছিল 900, আরও এখন কত এক্সট্রা 150 বেড়ে যাবে, মানে হয়ে যাবে 1050। বুঝতে পারলে? তোমাকে বের করতে হবে ক্ষেত্রটির দৈর্ঘ্য নির্ণয় করো, মানে আগের দৈর্ঘ্য কত ছিল। দেখো একটা জিনিস দেখো, একটা লাইন লেখা আছে, দৈর্ঘ্য 15 মিটার বাড়লে ক্ষেত্রফল 150 বর্গ মিটার বাড়ে। দৈর্ঘ্য 15 মিটার বাড়লে ক্ষেত্রফল 150 বর্গ মিটার বাড়ে। দেখো ক্ষেত্রফল 150 বাড়তে হলে দৈর্ঘ্যকে বাড়তে হয় কত? 15। ক্ষেত্রফল 150 বাড়তে হলে দৈর্ঘ্যকে বাড়তে হয় কত? 15। তাহলে ক্ষেত্রফল, আমার টোটাল ক্ষেত্রফল কত ছিল? আমার টোটাল ক্ষেত্রফল ছিল আগে 900। তাহলে ক্ষেত্রফল কত হবে? হতে হবে 900। তাহলে এটা কত বাড়বে? দেখো আরেকবার বুঝিয়ে দিয়েছি, দৈর্ঘ্য 15 মিটার বাড়লে ক্ষেত্রফল 150 বর্গ মিটার বাড়ে। আমার উত্তরে দৈর্ঘ্য বের করতে হবে, দৈর্ঘ্য। উত্তরে আমার দৈর্ঘ্য দরকার, তার জন্য আমি দৈর্ঘ্যটাকে কই রাখলাম? পিছনের দিকে রাখলাম। ঐকিক নিয়মে করব। ক্ষেত্রফল 150 বর্গ মিটার বাড়তে দৈর্ঘ্য বাড়তে হয় কত? 15। ক্ষেত্রফল 150 বর্গ মিটার বাড়তে দৈর্ঘ্য বাড়তে হয় 15। তাহলে আমার আগের ক্ষেত্রফল কত ছিল? 900। তাহলে ক্ষেত্রফল 900 হতে দৈর্ঘ্য কত হবে? সেটাই আমাদের উত্তর। দেখো এদিক থেকে 150 থেকে 15 কয় ভাগ হয়েছে? 10 ভাগ। তাহলে সেমভাবে 900 থেকে এটাও কয় ভাগ হবে? এটাও 10 ভাগ হবে। 900কে 10 ভাগ করলে কত হয়? 90। এই হলো আমাদের সঠিক উত্তর, কত? 90। তোমরা চাইলে এটাকে ঐকিক নিয়মে করতে পারো, যে 150 মিটার 150 বর্গ মিটার বাড়তে দৈর্ঘ্য বাড়ে 15। তাহলে 1 বাড়বে 15/150, 900 বাড়বে 15/150 গুণ 900। আমি এটা অন্যভাবে করলাম, বা তোমরা এটা এভাবে করতে পারতে। 150 থেকে 900 কয় গুণ হয়? 150 থেকে 900 6 গুণ হয়। যেহেতু এদিকেও 6 গুণ হয়েছে, তাহলে এদিকেও কয় গুণ হবে? 6 গুণ হবে। 15 সঙ্গে 6 গুণ করলে কত হয়? 6 15 90। দেখো তুমি যেভাবে করবে না কেন 90 আসবে। হয় এটার সঙ্গে এটার সম্পর্ক বের করবে, নয় এটার সঙ্গে এটার সম্পর্ক বের করবে। তাহলে তোমাকে অত কাটাকাটি করতে হবে না। তাহলে 6-এর ঘ।
ছয়ের ঘ। ঠিক আছে, পরের প্রশ্নে যাই। সরি, এটাও তোমরা অনেক সেটে দেখেছো এই প্রশ্নটা। একটি বাক্সে টাকা, আধুলি ও সিকির অনুপাত 1:2:4। বাক্সে মোট 393 টাকা থাকলে মুদ্রা আছে। 1 টাকা মানে কত পয়সা? 100 পয়সা। 1 আধুলি মানে কত পয়সা? 50 পয়সা। আধুলি মানে আধা, আধা মানে কত? আধা মানে হাফ, হাফ মানে 50 পয়সা। 1 সিকি মানে 25 পয়সা। তাহলে কি কি আছে? একটা আছে 1 টাকার কিছু আছে, একটা আছে আধুলি আছে, আর একটা কি আছে? আর একটা আছে সিকি। অনুপাত কত? 1:2:4। 1:2:4। 1 টাকা, আধুলি আর সিকি। এবার দেখো, একটা আমি দেখো এই জায়গায় যে দেওয়া আছে মোট 393 টাকা, যে টাকায় দেওয়া আছে, আমাকে প্রথমে টাকা বের করে নেবো যে কয় টাকা হয় আমার। মনে করো একটা ছিল 1 টাকা, একটা ছিল 1 টাকা, তাহলে আমার কয় টাকা হবে? এদিকে আমার হয়ে যাবে 1 টাকা। 1 টাকা মানে ইস্টু, বা তুমি যোগ চিহ্ন দেবে, যোগ বা ইস্টু দিতে পারো তুমি, তোমার খুশি। আমি ইস্টু দিয়েই করি, ইস্টু। 1 আধুলি মানে কত? 50 পয়সা। 50 পয়সা ছিল দুইটায়, 50 পয়সা ছিল দুইটায়, তাহলে দুইটা 50 পয়সা কয় টাকা হয়? দুইটা 50 পয়সা হয় 1 টাকা। আবার 1 সিকি, 1 সিকি মানে কয় পয়সা? সিকির অর্থ, সিকির অর্থ 25 পয়সা। তাহলে 25 পয়সা ছিল চারটা, চারটা 25 পয়সা কয় টাকা হয়? চারটা 25 পয়সাও 1 টাকা হয়। চারটা 25 পয়সাও 1 টাকা হয়। তাহলে আমার কত টাকা হলো? এক পাশে লিখবো আমার, আরেক পাশে লিখবো বইয়ের বা প্রশ্নের। তাহলে আমার কয় টাকা হলো? আমার মোট টাকা হলো 1 টাকা, 2 টাকা, 3 টাকা। আমার মোট টাকা হলো 3 টাকা। বইয়ের মোট টাকা কত দেওয়া আছে? বইয়ের মোট টাকা দেওয়া আছে 393 টাকা। তাহলে আমার মোট টাকা 3, বইয়ের মোট টাকা 393। তাহলে একের অর্থ কত? একের অর্থ 393/3। 393কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 1, 3, 131। উত্তরে চেয়েছে কতগুলো মুদ্রা আছে। উত্তরে কি চাইছে? কতগুলো মুদ্রা আছে। মুদ্রা কয়টা ছিল? 1 টাকার মুদ্রা ছিল একটা, আধুলি ছিল দুইটা, সিকি ছিল চারটা। তাহলে টোটাল কয়টা মুদ্রা হলো? 1, 2, 3, 4, 7। টোটাল মুদ্রা কত আছে? 7টা। তাহলে 7 মানে কত হবে সেটাই আমাকে বের করতে হবে। 1 মানে যদি 131 হয়, তাহলে 7 মানে কত? 7 গুণ 131। 7 × 910 আর 7 7, 917। তাহলে টোটাল মুদ্রা কয়টা আছে? 917টা। এই হলো আমাদের সঠিক উত্তর, 917, অপশন নাম্বার গ। আশা করি তোমাদের অঙ্ক বুঝতে সমস্যা হচ্ছে না। যদি অঙ্ক বুঝতে সমস্যা হয় তো অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা আমার প্রথম সেট, তার জন্য একটু অসুবিধা হচ্ছে, হাতের লেখা একটু সমস্যা হচ্ছে। হাতের লেখা আমার আগের থেকে এমনি খারাপ, তারপরে অনেক এডিট করতে হয়, অতটা এডিট আমার জানা নেই। ল্যাপটপও প্রথম প্রথম কিনেছি, তার জন্য একটু সমস্যা হচ্ছে। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তোমরা সঙ্গে থাকবে, পাশে থাকবে, দেখবে সব ঠিক হয়ে যাবে। দেখো তারপরের অঙ্ক। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 86 বছর। বর্তমানে বর্তমান লেখা নেই, লিখতে হবে। লিখলাম, আমি মনে করো বর্তমানে সমষ্টি কত বছর? বর্তমানে সমষ্টি 86 বছর। 10 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ ছিল। আমি আগে 10 বছর আগে সমষ্টি বের করি। 10 বছর আগে সমষ্টি। দেখো, এখন বাবা আর ছেলের সমষ্টি 86 বছর। 10 বছর আগে কি 10 বিয়োগ করে 76 লিখবো? না। 10, দেখো এখন বাবার আর ছেলের বয়সের সমষ্টি 86 বছর। 10 বছর আগে বাবারও 10 কম ছিল, ছেলেরও 10 কম ছিল। তাহলে টোটাল 10 আর 10, 20 কম ছিল। তাহলে 10 বছর আগে কত সমষ্টি ছিল? এখন হলো 86। বাবার ছিল 10 কম, ছেলের ছিল 10 কম, টোটাল 20 কম। 86 থেকে 20 কম কত হয়? 66। টোটাল ছিল কয় বছর তাহলে? 66 বছর। এবার লেখা আছে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ। 66 আবার 2 ভাগ হয়ে গেছে, একটা আরেকটার 2 গুণ। এটা যদি মনে করো 1 হয়, তাহলে এটা হবে মনে করো একটা হবে 1, একটা হবে
2, মনে করো 1:2, তাহলে টোটাল কত ভাগ হলো? একটা হলো 1, একটা হলো 2, তো 2 আর 1 কত হলো? 3। তাহলে আমার বয়সের সমষ্টি হইলো 3। দেখো লেখা আছে কি পিতা পুত্রের বয়সের দ্বিগুণ। আমি এটা ধরলাম পুত্র, এটা ধরলাম আমি হলো পিতা। পুত্রের বয়স যদি 1 হয়, পিতার বয়স কত হবে? 2, যেহেতু লেখা আছে অঙ্কেই একজনের বয়স আরেকজনের দ্বিগুণ হবে। তাহলে দেখো আমি এই সাইডে করি, আমার পুত্র আর পিতার মোট বয়স কত? পুত্রের বয়স 1, পিতার বয়স 2, মোট হলো 3। আমার মোট 3, বইয়ের মোট 66। আমার মোট 3, বইয়ের মোট 66। 3-এর অর্থ 66, তাহলে 1-এর অর্থ কত হবে? 1-এর অর্থ 66/3 = 22। তো 1-এর অর্থ যদি 22 হয়, তাহলে পুত্র কত ছিল? 1 ছিল, 1 মানে তো 22ই হবে। আবার পিতা কত ছিল? 2, 2 মানে কত হবে? 22 × 44, 22 × 44। তাহলে পুত্রের বয়স 22, পিতার বয়স 44, এটা 10 বছর আগের। এবার তোমাকে কি বের করতে বলেছে? তোমাকে বের করতে হবে বর্তমানে পিতার বয়স কত। বর্তমানে পিতার বয়স কত? তাহলে দেখো এই যে 44 বছর তুমি যে পিতার বয়স বের করলে, এটা কি ছিল? এটা 10 বছর আগেই ছিল। 10 বছর আগেই পিতার বয়স ছিল 44। তাহলে 10 বছর আগে যদি পিতার বয়স থাকে, তাহলে বর্তমানে বয়স কত হবে? বর্তমানে আরও 10 বেশি হবে। 10 বছর আগে ছিল 44, তাহলে এখন আরও 10 বেশি হবে, তাহলে 10 যোগ করলে কত হবে? 54। কত হবে? 54। তাহলে আমাদের সঠিক উত্তর 54। একটু অপশন নেই এই জায়গায়, হয়তো ঘ নাম্বার অপশনটা উঠেনি, একটু উত্তরটা মিলিয়ে নেই তারাও। 8-এর ঘ, 8-এর ঘ নাম্বার অপশন হয়তো ওঠেনি। ঘ নাম্বার কত হবে? 54। আমাদের সঠিক উত্তর 54। দেখো তারপরে প্রশ্ন, এক ব্যক্তি 7 দিনে গড়ে 1500টি জিনিস বিক্রি করে। শেষ 6 দিনে 1506টি জিনিস বিক্রি করে, তাহলে প্রথম দিন কত জিনিস বিক্রি করছিল? দেখো 7 দিনের দেওয়া আছে, 6 দিনের দেওয়া আছে। প্রথম দিনেরটা বের করতে বলছে। কেমন করে বের করবে? তুমি 7 দিনের জিনিসের থেকে যদি শেষ 6 দিনেরটা বাদ দিয়ে দাও, মনে করো তুমি রবিবার থেকে মানে এক সপ্তাহ প্রতিদিন তুমি কিছু একটা বিক্রি করলে, তুমি কোনো একটা জিনিস বিক্রি করলে, এবার তোমার এক দিনে গড়ে বিক্রি দেওয়া আছে 1500 টাকা। তুমি তাহলে প্রথমে কি বের করবে? তুমি প্রথমে বের করবে 7 দিনের মোট বিক্রি। 7 দিনের মোট বিক্রি, একদিনে যদি 1500 টাকা বিক্রি হয়, তাহলে 7 দিনে কত হবে? 7 15 70 35, 105, 2টা 0, 10,500টা। তার মধ্যে শেষ 6 দিনের করে দেওয়া আছে 1506। তাহলে শেষ 6 দিনের মোট বিক্রি, তাহলে শেষ 6 দিনের প্রতিদিন কত করে বিক্রি হয়েছে? 1506 টাকা 6 দিন। তাহলে 6 15 9000 আর 6 6 36, তাহলে কত হবে? 6 15 9000, এদিকে 6 6 36, 9036টা জিনিস। তাহলে 7 দিনে বিক্রি হইলো আমার 10,500, আর 6 দিনে বিক্রি হইলো 9036। তাহলে প্রথম দিন কত বিক্রি হয়েছে? 7 দিনের থেকে যদি আমি 6 দিন বাদ দিয়ে দেই, তাহলে অবশ্যই প্রথম দিনটাই পাবো আমি। এক সপ্তাহের 7 দিনের থেকে যদি আমি সপ্তাহের শেষের 6টা দিন বাদ দিয়ে দেই, তাহলে আমি কী পাবো? প্রথম দিনটাই পাবো। উত্তর তো তাই দেওয়া, মানে বের করতে বলছে যে প্রথম দিন কত বিক্রি হয়েছিল। তাহলে টোটাল 7 দিনের বিক্রি কত আমার? টোটাল 7 দিনের বিক্রি আমার 10,500। তার থেকে শেষ 6 দিনের বিক্রি কত আমার? 9036। বিয়োগ করতে হবে। বিয়োগ করলে পিছনে কত হবে? 10-এর থেকে 6 বাদ দিলে 4, হাতের 1, 3 1 4, 10-এর থেকে 4 বাদ দিলে 6, হাতের 1, 5-এর থেকে 1 বাদ দিলে 4, 10-এর থেকে 9 বাদ দিলে 1, হাতের 1 কিছুই না, 1464। 1464 মানে প্রথম দিন বিক্রি করলো 1464, শেষ 6 দিনে বিক্রি করলো 9036। টোটাল 7 দিনে আমার বিক্রি হয়ে গেল 10,500। আমার উত্তরে দরকার প্রথম দিন কত বিক্রি। প্রথম দিন আমরা কত বিক্রি বের করলাম? 1464। তাহলে অপশন নাম্বার ক, 1464। সরি, একটু সেই বুকে একটু অসুবিধা, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এই অঙ্কটাও তোমরা অনেক জায়গায় দেখেছো। একটি কাচের দণ্ড পরে
পরে 2:3 অনুপাতে ভাগ হয়ে যায়। পরে পুনরায় ছোট দণ্ডটি পরে 4:5 অনুপাতে ভাগ হয়। 3টি খণ্ডের অনুপাত কত? মনে করো একটা কাছে দণ্ড আছে, প্রথমে ভাগ হলো কত ভাগের? 2:3। ধরলাম আমি প্রথম ভাগ হলো 2 মিটার, পরের ভাগটা হবে 3 মিটার। 2:3কে আমি মিটার ধরে করলাম, ভালো হবে। প্রথমে ধরলাম আমি প্রথম টুকরা হয়ে গেল 2 মিটার, পরের টুকরা হবে 3 মিটার। এবার কি লেখা আছে? পরে পুনরায় ছোট দণ্ডটি, ছোট টুকরাটি আবার পরে যায়, ভাগ হয় 4:5 অনুপাতে। ছোট টুকরা কোনটা আমার, 2 না 3? অবশ্যই 2 ছোট টুকরা। এই 2টা একটু পরে আবার ভেঙে গিয়ে আবার 2 টুকরো ভাগ হয়ে যায়, আবার 2 টুকরো ভাগ হয়ে যায়। দেখো অনুপাত কত কত দেওয়া আছে? অনুপাত দেওয়া আছে 4:5। তাহলে প্রথম টুকরাটা কত হবে? 5 আর 4-এর 9 ভাগের 4 ভাগ। টোটাল যদি 5 আর 4-এর 9 ভাগ হয়, 9 ভাগের মধ্যে প্রথম টুকরাটা কত? 4 ভাগ। তাহলে এই টুকরা হবে 2 মিটারের 9 ভাগের 4 ভাগ, যেহেতু 4:5 অনুপাত আছে। আর এই টুকরা কত হবে? এই টুকরা হবে 2 মিটারের 5 4-এর 9, 9 ভাগের এই 5 ভাগ। তাহলে কত হবে? 9 ভাগের 5 ভাগ। বুঝতে পেরেছ? তাহলে দেখো কত হয়। এটা হয় 4 দুগুণ 8/9 ইস্টু এই টুকরা হয় 5 দুগুণ 10/9 ইস্টু এই টুকরা আর ভাঙেনি, এই টুকরা যেমন আছে তেমনই হবে। 3 মিটার ছিল, 3 মিটারই হবে। তাহলে প্রথম টুকরা 8/9, দ্বিতীয় টুকরা 10/9, তৃতীয় টুকরা 3। আমার ভগ্নাংশটাকে এবার পূর্ণ সংখ্যা আনতে হবে। মানে এই যে নিচে যে তোমরা 9 9 দেখতে পাচ্ছ, এই 9কে রাখা যাবে না। তো 9কে আমার সরাতে হবে। কেমন করে সরাবে? এই নিচে যে 9 আর 9 আছে, 9 9 লসাগু কত হয়? এলসিএম 9 9 লসাগু হয় 9। তার জন্য আমি এই লসাগু যত হলো ওটা দেবো সবগুলোকে 9 দিয়ে গুণ করে দেবো। গুণ 9 গুণ 9 গুণ 9। কি জন্য 9 দিয়ে গুণ করলাম? নিচের 9টা সরানোর জন্য। এবার দেখো এই 9 এই 9 কাটা, এই 9 এই 9 কাটা, সমান সমান 8:10:3 নং 27। 8:10:27 এই হলো আমাদের সঠিক উত্তর। হাতের লেখা একটু সমস্যা হচ্ছে, একটা পেন ট্যাব নিয়েছি, একটু লিখতে প্রবলেম হচ্ছে। প্রথম লিখছি, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। 8:10:27, 8:10:27 এই হলো আমাদের সঠিক উত্তর, অপশন নাম্বার খ। এই অঙ্ক তোমরা অনেক জায়গায় দেখবে প্র্যাকটিস সেটে। জল খেয়ে নেই। প্রতি লিটার 12 টাকা দামের খাঁটি দুধ কি অনুপাতে দুধ কিনে কি অনুপাতে মিশ্রিত করে জল মিশ্রিত দুধ প্রতি লিটার 10 টাকায় বিক্রি করলে 30% লাভ হবে। এবার দেখো, মনে করো একজন ঘোষ বলতে যারা দুধের ব্যবসা করে বা অন্য যে কেউ যে দুধের ব্যবসা করে, সে প্রতি লিটার 12 টাকা দামে কিনলো। 12 টাকা দামে কেনার পরে সে বিক্রি করছে 10 টাকা লিটার। দেখো 12 টাকা দামে কেনার পরে সে 10 টাকা লিটার বিক্রি করছে, কেনার পরেও তার 30% লাভ হয়েছে। তার মানে কিনা দামের থেকে তো বিক্রির দাম কম হয়ে গেল, তাহলে লাভ কেমন করে হওয়া সম্ভব? তার মানে কি, ও দুধের মধ্যে জল মিশাইছিল, জল মিশানোর ফলে দুধের আয়তন বেড়ে গেছিল, তার জন্য বেশি টাকা বিক্রি করছিল। এবার দেখো প্রথমে দেওয়া ছিল 10 টাকায় বিক্রি করে 30% লাভ হয়। যদি আসল দাম মূল দাম আমার হয়, আমার প্রকৃত দাম যদি হয় 100%, তাহলে কি লেখা আছে? 30% লাভ হবে। 30% লাভের অর্থ কি? বিক্রয় মূল্য কত টাকা হয়েছে? বিক্রয় মূল্য দেওয়া আছে 30% লাভ, মানে 130%, 130%। বুঝলে? এবার দেখো বিক্রয় মূল্য কত টাকা বিক্রি করছিল? বিক্রি করছিল 10 টাকায়। তাহলে বিক্রয় মূল্য কত পার্সেন্ট? 130%। আবার বিক্রয় মূল্য দেওয়া আছে 10। তাহলে 130%-এর অর্থ কত? 10 টাকা। তাহলে আমাকে আসল দামটা বের করতে হবে। তাহলে 100%-এর অর্থ হলো 10/130 গুণ 100। 100 কাটলাম, সমান সমান উপরে হয় 100, নিচে হয় 13। 100/13 টাকা আমার কি? বিক্রয় মূল্য। সরি, বিক্রয় মূল্য না, ক্রয় মূল্য। এবার দেখো এটাকে আমি কি করব, দেখতে হবে যে কি অনুপাতে আমি জল মিশ্রিত করেছিলাম।
এক পাশে লিখি আমি দুধ, আরেক পাশে লিখবো আমি জল। এবার আমি কি দামের অ্যালিগেশন করবো, কিসের অ্যালিগেশন করবো? দামের অ্যালিগেশন। দুধের দাম কয় টাকা লিটার ছিল? দুধের দাম ছিল খাঁটি দুধ 12 টাকা লিটার। জলের দাম কত? জল তো কিনতে টাকা দিতে হয় না সাধারণত, যার জন্য জলের দাম আমি ধরবো 0, জলের দাম ধরবো 0। দুধের দাম 12 টাকা লিটার, জলের দাম 0 টাকা লিটার। এইবার টোটাল আমার ক্রয় মূল্য কত দাঁড়াইছে? আমার বিক্রয় মূল্য ছিল 10 টাকা, সেটাকে আমি অ্যালিগেশনের মধ্যে রাখবো না, কারণ কি 10 টাকায় বিক্রি করে আমার 30% লাভ ছিল, তার জন্য আমি আগে ক্রয় মূল্যটা বের করে নিলাম। ক্রয় মূল্য কত হইলো? ক্রয় মূল্য আমার হইলো 100/13, 100/13। এবার আমাকে এটাকে অ্যালিগেশন করতে হবে। এবার অ্যালিগেশন করার জন্য আমার নিচে কোন জিনিসটা সমস্যা করতেছে? নিচে 13টা আমাকে সমস্যা করতেছে। এই 13 যে সমস্যা করতেছে তার জন্য আমি কি করব? সব সংখ্যাকেই সব সংখ্যাকেই 13 দিয়ে গুণ করে নিব, তারপরে আমি অ্যালিগেশনটা করব। এই 13 কাটা যাবে, দেখো 13 0 0, আর এদিকে আছে 100, এদিকে আছে 100, এদিকে আছে 13 0 0, তাহলে 0 আর 100-র গ্যাপ, কতর গ্যাপ? 100-র গ্যাপ। ইস্টু এদিকে 12 আর 13 গুণ করলে হয় 156, আর এদিকে আছে 100, 156, আর এদিকে হলো 100, কতর গ্যাপ? এদিকে গ্যাপ হইলো 56-র গ্যাপ। তাহলে 100 আর 56 কত দিয়ে কাটাকাটি যায়? কাটাকাটি যায় 4 দিয়ে। 4 25-এ 100, 4 14 56, তাহলে উত্তর আমার কত হইলো? 25:14। 25:14, 14:25 দুইটাই আছে। 25:14 আর 14:25 দুইটাই আছে। দেখো কি লেখা ছিল, উল্টাপাল্টা হয়ে যায়। কি অনুপাতে জল মিশ্রিত করলে, মানে প্রথমে দুধ ছিল, তারপরে আইনা জল মিশ্রিত করব। প্রথমে তো দুধটা আমার কাছে ছিলই, দেখা যাচ্ছে কি অনুপাতে জল মিশ্রিত করলে, আমার জলটা পরে এসে মিশাইতে হবে, তার জন্য আমার অ্যালিগেশনের শেষের দিকে জল থাকবে, প্রথমে থাকবে না। তাহলে আমার উত্তর কত হয়ে গেল? 25:14, 14:25 হবে না, কত হবে? 25:14, 25:14। কি জন্য 25:14 হলো? 14:25 হলো না? প্রথমে আমার কাছে দুধ ছিল, শেষে এসে আমাকে জল মিশাইতে হলো, তাহলে আমার অ্যালিগেশনের প্রথমে দুধই রাখবো, আর শেষে এসে কি মিশাবো? জল মিশাবো। প্রথমে দুধ, পরে জল। দুধ হলো 25, জল হলো 14। আশা করি অঙ্কটা বুঝতে পারলে। তারপরে অঙ্ক দেখো, 25টা অঙ্কের সেট। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 6, 8 ও 10 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে, কিন্তু 7 দ্বারা ভাগ করলে মিলে যাবে? এগুলো তোমরা অপশন টেস্টও করতে পারো, আমি তোমাদের বেসিক প্রসেসটা দেখিয়ে দেই, তারপর তোমরা চাইলে অপশন টেস্ট করে নিতে পারো। 6, 8 আর 10 এর লসাগু তোমরা করে দেখবে। লসাগু আসবে সম্ভবত, লসাগু আসবে 120, 60, 120, হ্যাঁ 120 আসবে লসাগু। এবার দেখো কি বলছে, প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে, কিন্তু আবার ভাগ করলে 7 দিয়ে মিলে যাবে। দেখো আমি কেমন করে করি। 120, 120, 120 কয়েকবার লিখে নিলাম। হ্যাঁ, প্রথমে দেব গুণ 1, তারপরে দেব গুণ 2, তারপরে দেব গুণ 3, এইভাবে চলতে থাকবে, যতক্ষণ না মিলবে ততক্ষণ চলতে থাকবে। এবার দেখো লেখা ছিল কি 5 অবশিষ্ট থাকবে, মানে ভাগ করার পরেও 5 অবশিষ্ট থাকবে, তার জন্য আমি এগুলোর সাথে 5 যোগ করতে হবে। যোগ 5, যোগ 5, যোগ 5। দেখো সমাধান করে কত হয়। প্রথমটা 120 আর 1 গুণ করলে হয় 120, আর 5 যোগ করলে হয় 125। এবার শোনো, উত্তরে যে সংখ্যাটা আসবে সেটা 7 দিয়ে ভাগ করতে হবে, মানে 7 দিয়ে ভাগ যেতে হবে, মানে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে না। আমি যদি 125-কে 7 দিয়ে ভাগ করি, তাহলে 7-অক্ষে 7, 12 থেকে 7 গেলে হয় 5, 5-এ 5-এ 55, 7 8 56, 7 7 49, মিলে না, তাহলে আমাদের এই উত্তরটা হবে না। এবার 140 দোকানো 240, আর 5 যোগ করলে কত হয়? 245। এটাকে 7 দিয়ে ভাগ করে দেখি। 3 7 21, 24 থেকে 21 গেলে বাকি থাকে কত? 24 থেকে 3, এদিকে 3 আর এদিকে 5, 35, 5 7 35, তাহলে এটা আমাদের 7 দিয়ে ভাগ মিলে গেল। তাহলে আমাদের উত্তর কত হয়ে গেল? সঠিক উত্তর 245। যতক্ষণ না, তাহলে আমার এটা করার দরকারই নেই, কারণ কি আমার তো 245 এসে মিলে গেল। যদি না মিলতো 245 দিয়ে, তারপরে আমি এটা চেষ্টা করতাম, না মিললে এই জায়গায় এই জায়গায় করতাম 120 গুণ 4 যোগ 5, এইভাবে করতে থাকতাম যতক্ষণ না মিলতো।
তাহলে আমাদের সঠিক উত্তর কত আসলো? 245 আমাদের সঠিক উত্তর, খ, 12 খ। 13 নম্বর দেখো, যদি কোনো সংখ্যার 3 সপ্তমাংশের 2 পঞ্চমাংশ হয় 198, সংখ্যাটি কত? কোনো একটা সংখ্যা আছে যার 7 ভাগের 3 ভাগের 5 ভাগের 2 ভাগ হয় 198। আমি ধরলাম সংখ্যাটা আমি ধরলাম কত? এক্স। এবার কি লিখছে দেখো, কোন সংখ্যার 3 পঞ্চমাংশে, মানে সংখ্যাটা যে ছিল সংখ্যার 3 পঞ্চমাংশ অর্থ কি? 3 সপ্তমাংশ, 3 সপ্তমাংশের অর্ধেক কি? 7 ভাগের 3 ভাগ। কোন সংখ্যার 3 সপ্তমাংশের মানে 7 ভাগের 3 ভাগের আবার 2 পঞ্চমাংশ মানে কি? 5 ভাগের 2 ভাগ। প্রথমে ছিল 3 সপ্তমাংশ 7 ভাগের 3 ভাগ, তারপরে 2 পঞ্চমাংশ 5 ভাগের 2 ভাগ। তাহলে কোনো সংখ্যার 3 সপ্তমাংশ ও 3 সপ্তমাংশের 2 পঞ্চমাংশের পঞ্চমাংশ হয় কত? হয় 198। আমাকে সংখ্যাটা বের করতে হবে। আমাকে সংখ্যা বের করতে হবে। কোনো একটা সংখ্যা এক্স, তার 7 ভাগের 3 ভাগের 5 ভাগের 2 ভাগ হয় 198। আমাকে সংখ্যাটা বের করতে হবে। তাহলে এক্স সমান সমান এই দুইটা কোএফিসিয়েন্ট ইকুয়েশন কি করব? উল্টাই দেব। তাহলে কত আছে? 198 গুণ উল্টাইলে কত হবে? 3/7 হয়ে যাবে। 7/3, সরি, আর 2/5 হয়ে যাবে। 5/2 কাটাকাটি করি, 3 দিয়ে কাটলে হয় 3 6 18, বাকি থাকলো 1, 3 6 66। বা 2 দিয়ে 66 কাটলে কত হয়? 33। এবারে আমাকে গুণ করতে হবে, গুণ করতে হবে 5 আর 33 গুণ করলে হয় 5 3 165কে 7 দিয়ে গুণ করতে হবে। 165কে 7 দিয়ে গুণ করতে হবে। 5 7 35-এর 5 হাতের 3, 6 7 42 3 45-এর 5, 6 7 5 7 35 5 হাতের 3, 6 7 42 3 5 হাতের 4, 7কে 7 4 11, 1155, 1155 সমান সমান 1155 আমাদের সঠিক উত্তর। 13 গ, 13 গ। নেক্সট, যদি এক জোড়া জিনিসের 15% ছাড় দিয়ে দাম হয় 37.40 টাকা, তবে প্রতিটি দ্রব্যের মূল্য কত? দেখো, একটা জিনিস লেখা থাকে বাজার মূল্য। বাজার মূল্য বলতে তুমি ধার্য মূল্য ধরতে পারো। একটা হবে ধার্য মূল্য, আরেকটা দেওয়া আছে বিক্রয় মূল্য। ধার্য মূল্য যদি আমি ধরি 100%, তাহলে 15% ছাড় দিছে। 15% ছাড়ের অর্থ কি? 15% ছাড়ের অর্থ 85%। একটা জিনিস লক্ষ্য করবে, এই জায়গায় লেখা আছে এক জোড়া জিনিস। কয় জোড়া জিনিস? এই জায়গায় দেওয়া আছে এক জোড়া জিনিস, মানে দুইটা জিনিস। আবার উত্তরে চাইছে প্রতিটি দ্রব্য, মানে একটা দ্রব্যের চাইছে। বুঝতে পারলে? দেখো, যদি এক জোড়া জিনিসে 15% ছাড় দিয়ে দাম হয় এত টাকা, তবে প্রতিটি দ্রব্যের বাজার মূল্য কত? ছাড় দেওয়ার পরে দাম হয়েছে 37.40 টাকা, মানে কি বিক্রয় মূল্য 37.40। আমার বিক্রয় মূল্য কত? আমার বিক্রয় মূল্য 85। তাহলে 85-র অর্থ কত? 85%। আমার বিক্রয় মূল্য 85%। আর এই তোমার প্রশ্নের বিক্রয় মূল্য কত? 37.40। তাহলে আমাকে প্রথমে ধার্য মূল্যটা বের করতে হবে। বাজার মূল্য মানে ধার্য মূল্য। 100% সমান 37.40 বাই, মানে 37.40 বাই 85 গুণ 100। দশমিক তুলে নিচ্ছে, একটা 100 নেই। 100 100 কাটা। 85 দিয়ে তুমি যদি একবারে কাটবে না, 5 দিয়ে কাটে ছোট করে নেই। 5 17 85, এটা 5 দিয়ে কাটলে কত হয়? 5 7 35, 2 4 24, 4 5 20, 4 0 4 48, 784, সরি 748। 17 দিয়ে 748 কাটো, 4 17 68, 74 থেকে 68 বাদ দিলে 6, আবার 68, 4 17 সরি 4 17 68, কত হলো? 44। এবার দেখো, আমি কয়টা জিনিস কিনে, মানে কয়টা জিনিসের দাম ছিল? এটা দুইটা জিনিসের দাম ছিল। তাহলে দুইটা জিনিসের দাম কত টাকা? 44 টাকা। এবার দেখো, দুইটা জিনিসের দাম যদি হয় এই যে 44 টাকা যে ছিল, এটা দুইটার দাম। কয়টার দাম? দুইটার দাম। দুইটার দাম যদি 44 টাকা হয়, তাহলে একটার দাম কত হবে? উত্তরে কি চাইছে দেখো, প্রথমে দেওয়া ছিল এক জোড়া জিনিসের দাম। তাহলে এক জোড়া জিনিসের দাম বের করলাম কত? আমি
44 টাকা, সেটা কিছু ডিসকাউন্ট দিয়ে বিক্রি হয়েছিল কত টাকায়? 37.409 টাকায়। এবার দুইটা জিনিসের যদি 44 টাকা দাম লেখা থাকে তাহলে একটা জিনিসের দাম কত হবে? একটা জিনিসের দাম হবে 44/2 সমান সমান 22 টাকা। কত টাকা? 22 টাকা। তাহলে আমাদের সঠিক উত্তর কত? 22 টাকা। 14 খ। আশা করি বুঝতে পারলে তোমরা। নেক্সট, কোনো ঘনকের আয়তন 512 সেমি হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল কত? পরিমিতির অঙ্ক তোমাকে জানতে হলে সবার আগে তোমাকে সূত্র জানতে হবে। সূত্র ছাড়া পরিমিতি করা খুবই একটু মানে কঠিন ব্যাপার হয়ে যায়। সূত্র জানলে অনেকটাই সোজা, অনেকটা বলতে অনেকটাই সহজ হয়ে যায়, পাটিগণিতের থেকেও সহজ হয়ে যায় পরিমিতি। কোনো ঘনকের আয়তন, আয়তনের সূত্র, আমি বাহুর দৈর্ঘ্য ধরলাম কত? বাহুর দৈর্ঘ্য ধরলাম আমি এ। আয়তনের সূত্র হইল বাহু কিউব। আয়তনের সূত্র বাহু কিউব, তাহলে এর কিউব। তাহলে আয়তন হইল এর কিউব। আয়তন বইয়ে কত দেওয়া আছে? 512। আমার আয়তন এ কিউব, বইয়ের আয়তন 512। এর অর্থ কি? এর অর্থ বাহুর দৈর্ঘ্য। তাহলে আয়তনের সূত্র হইল কি? বাহু কিউব সমান সমান 512। তাহলে এর সমান সমান কত হয়? কোন জিনিস 3 বার গুণ করলে 512 হয়? 8। 8 8 64, 8 64 512। তাহলে এর ভ্যালু কত হলো? 8। আমাকে উত্তরে কি বের করতে বলছে? আমাকে উত্তর বের করতে বলছে সমগ্র তলের ক্ষেত্রফল। কি বের করতে বলছে? সমগ্র তলের ক্ষেত্রফল। এবার সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র দেখো, একটা ঘনকের যে 6টা বাহু থাকে, মানে ঘনকের যে 6টা তল থাকে, একটা তলের ক্ষেত্রফলের সূত্র বাহু স্কয়ার। এই তলের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু গুণ বাহু, বাহু স্কয়ার। এমন তল কয়টা আছে? 6টা। তার জন্য সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র হইল 6 গুণ বাহু স্কয়ার। 6 গুণ বাহু কত? এ। 6 গুণ বাহু স্কয়ার। তাহলে 6 গুণ বাহু কত? 8। 8 স্কয়ার মানে কত হবে? 64। 8 8 64। তাহলে 6 গুণ 64 কত হয়? 6 6 36, 360 আর 4 6 24, 360 আর 24 384। এই আমাদের সঠিক উত্তর কত? 384। গ নাম্বার, 15 গ। নেক্সট, সরি একটু জল খেয়ে নেই। ভিডিওটা শেষ অবধি দেখো। এইভাবে প্রতিদিন একটা করে অঙ্কের সেট দিব। আস্তে আস্তে যত সমস্যা আছে, মনে করো লেখার একটু হাতের লেখা খারাপ আছে, একটু কাশি হয় বারে বারে, বা অন্য যে টাইপের সমস্যা, এই একটু এডিটিংয়ের সমস্যা আছে, বা কোশ্চেন একটু বেশি একটু ইজি লেভেলের হয়ে গেছে, একটু হার্ড লেভেলের প্রশ্ন, সব আস্তে আস্তে সময় হতে হতে হয়ে যাবে। প্রথমে এইভাবে কয়েকদিন চলতে থাক। আমারও প্রথম প্রথম তাই একটু অসুবিধা হচ্ছে। 16 নাম্বার, 2 বছরে বার্ষিক 8% হারে রাখা নির্দিষ্ট পরিমাণ টাকার সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 20 টাকা হলে আসলে পরিমাণ কত? দেখো, তোমরা পার্থক্যের 2 বছরের জন্য একটা সূত্র জানো তোমরা। 2 বছরের ক্ষেত্রে একটা সূত্র আছে, পার্থক্য মানে ডিফারেন্স সমান সমান পি গুণ আর স্কয়ার বাই 100 স্কয়ার। এটা এই সূত্র খালি 2 বছরের জন্যই প্রযোজ্য। এমনভাবে 3 বছরের জন্য সূত্র আছে, ওটা একটু আলাদা, এর সঙ্গে একটু একটা জিনিস অ্যাড হয় খালি তাই। এই জায়গায় ডি এর অর্থ কি? ডি এর অর্থ ডিফারেন্স মানে পার্থক্য, পি এর অর্থ আসল, আর এর অর্থ সুদের হার। এই নিয়ম খালি 2 বছরের জন্যই প্রযোজ্য। এবার দেখো ডি, ডি মানে ডিফারেন্স। ডিফারেন্স কয় টাকা দেওয়া আছে? চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের ডিফারেন্স দেওয়া আছে 20 টাকা। তোমাকে আসল বের করতে হবে, পি পি রাখলাম, ডট আর স্কয়ার। আর কত? 8। 8 স্কয়ার কত হবে? 64। বাই নিচে কত আছে? 100 স্কয়ার। 100 স্কয়ার অর্থ 100 গুণ 100। তুমি চাইলে কাটাকাটি করতে পারো, 8 দিয়ে কাটো। 8 দিয়ে কাটলে এটা হবে 8, এটা 8 দিয়ে কাটলে হবে, 8 দিয়ে কাটলে একটু সমস্যা হবে। 8 দিয়ে কাটলে 12.5 হয়ে যাবে। 12.5 12.5 আবার তোমাকে গুণ করতে হবে, অসুবিধা হয়ে যাবে। 8 দিয়ে না কেটে 4 দিয়ে কাটবে, ভালো হবে। 4 দিয়ে কাটো। 4 দিয়ে কাটলে কত হয়? 16। 4 দিয়ে কাটলে হয় কত হয়? 25। আবার 4 দিয়ে কাটো। 4 দিয়ে কাটলে কত হয়? 4। 4 দিয়ে কত হয় আবার? 25। এই 4কে আবার 20 কাটো, 20 দিয়ে 4 দিয়ে কাটো, কত হয়? 5। শেষ করে লেখি লাইনটা কি আছে? এই পাশে থাকলো 5, নিচে থাকলো মনে মনে 1 সমান সমান, ওই পাশে উপরে কি থাকলো? ওই পাশে উপরে থাকলো পি,
নিচে কি থাকলো 25 আর 25, 25 25 625। তোমাকে এবার ক্রস মাল্টিপ্লিকেশন মানে বজ্রগুণ করতে হবে। প্রথমে পি এর গুণটা করো, পি আর এক গুণ করলে পি অক্ষে পি, 5 দিয়ে 625 গুণ করলে হবে 3125। 5 আর 600 3000, আর 5টা 25 125, এই হলো 3125। আমাদের সঠিক উত্তর কত? 3125। অপশন নাম্বার ঘ, 16 ঘ। উত্তরটা আমি অপশনগুলো বের করে রেখেছি, তাহলে মিলাতে সুবিধা হবে, পরে ভুল হয়ে গেলে আবার অসুবিধা হয়ে যাবে। 16 ঘ, 16 ঘ, হ্যাঁ ঠিক আছে। তারপর 17 নাম্বার, কমল 144 বাক্স লেবু বিক্রি করে 6টি বাক্সের বিক্রয় মূল্য ক্ষতি করে। যদি মোট বিক্রয় মূল্য 7200 টাকা হয়, তাহলে একটি বাক্সের বিক্রয় মূল্য কত? দেখো, কমল কি করলো, 144টা বাক্স বিক্রি করলো। কতগুলো বিক্রি করলো? 144টি বাক্স বিক্রি করলো। বিক্রি করার ফলে তার 6টা বাক্সের বিক্রয় মূল্য ক্ষতি হইলো। 6টা বাক্সের বিক্রয় মূল্য ক্ষতি হলো। তাহলে ও কয়টা করে কিনেছিল ভাবো। যদি 144টা বিক্রি করার ফলে আমার 6টা ক্ষতি হয়ে যায়, তাহলে কিনছিলাম কয়টা? কি বললাম বুঝতে পারছো? যদি আমার 144টা বিক্রি করার ফলে 6টা ক্ষতি হয়ে যায়, 144টা বিক্রি করার ফলে 6টা ক্ষতি হয়ে যায়, তাহলে কিনছিলাম কয়টা? কিনছিলাম আরও বেশি কিনছিলাম, তার জন্য মনে করো, সরি আরেকবার বুঝাই, 144টা বাক্স বিক্রি করে 6টি বাক্সের বিক্রয় মূল্য ক্ষতি করে। এটা এইভাবে হবে না, হবে 150 হবে, 150টা বাক্স কিনছিল, কিন্তু বুঝতে একটু অসুবিধা হবে। আমি তোমাকে একটু অন্যভাবে করিয়ে দিই, দেখো না, দেখি এইভাবে করাবো নাকি ভাবি। কমল 144টি বাক্স লেবু বিক্রি করে 6টি বাক্সের বিক্রয় মূল্য ক্ষতি করে। তাহলে কিনছিল কয়টায়? কিনছিল প্রতিটি বাক্সের বিক্রয় মূল্য কত? দেখো এদিকে, 144 বাক্স লেবু বিক্রি করে, 144টা কি করে? বিক্রি করে। বিক্রি করায় 6টা বাক্স ক্ষতি হয়। এবার দেখো, 144টা বিক্রি করতে হলে আমাকে প্রথমে 144টা কিনতে হয়েছিল, 144টা কি করতে হয়েছিল? ক্রয় করতে হয়েছিল। ক্রয় না করলে আমি বিক্রয় কীভাবে করবো, তাই না? লেখা আছে 144 বাক্স লেবু বিক্রি করে, 144টা বাক্স বিক্রি করে তার 6টি বাক্সের বিক্রয় মূল্য ক্ষতি হয়। দেখো, 144টা বাক্স বিক্রি করতে হলে প্রথমে আমার 144টাকে কিনতে হয়েছিল, তাই লিখলাম। এবার লেখা আছে কি, 6টি বাক্সের বিক্রয় মূল্য ক্ষতি হয়। ক্ষতির অর্থ কি? মাইনাস। কি ক্ষতি হয়? 6টি ক্ষতি হয়। 6টির কি ক্ষতি হয়? 6টির বিক্রয় মূল্য ক্ষতি হয়। 6টির বিক্রয় মূল্য ক্ষতি হয়। এই লাইনটা বুঝতে পারলা? লেখা ছিল 144টা লেবু বিক্রি করে, তাহলে 144 প্রথমে লিখছি। এবার দেখো, 144টা বিক্রি করার জন্য আমাকে 144টা কিনতে হবে, 144টা আমি কিনলাম। এবার লেখা আছে কি, 6টি বাক্সের বিক্রয় মূল্য ক্ষতি হয়। ক্ষতি হওয়ার জন্য আমি কি চিহ্ন দিলাম? মাইনাস চিহ্ন দিলাম। 6টার বিক্রয় মূল্য ক্ষতি হয়, তাই কি লিখলাম? 6b। আমি এবার বিক্রয় মূল্য এক পাশে আনি। এবার দেখো, এই পাশে আগের থেকে ছিল 144টা বিক্রয় মূল্য, আর এই পাশ থেকে এই -6 বিক্রয় মূল্য এসে হয়ে যাবে কি +6 বিক্রয় মূল্য। ওই পাশে কত আছে? 144 ক্রয় মূল্য। এটা যোগ করে কত? 144 আর 6 যোগ করলে কত হয়? 150 বিক্রয় মূল্য সমান সমান 144 ক্রয় মূল্য। মানে 144টা বাক্স যে দামে কিনলো, সেই দামে 150টা বাক্স বিক্রি করলো। এবার উত্তরে কি চাইছে দেখো, মোট বিক্রয় মূল্য 7200 টাকা হলে একটি বাক্সের বিক্রয় মূল্য কত? মোট বিক্রয় মূল্য 7200 টাকা। এবার দেখো, টোটাল আমার বাক্স কয়টা? 150টা। টোটাল আমার বাক্স দেখো, মোট বিক্রয় মূল্য, আমার ক্রয় মূল্য দিয়ে কিন্তু দরকার নেই এই অঙ্কে। এই ক্রয় মূল্য আমার এই অঙ্কে লাগবে না, কারণ বিক্রয় মূল্য দেওয়া আছে 7200 টাকা। তাহলে আমার বিক্রয় মূল্য কত? আমার বিক্রয় মূল্য 150টি বাক্সের বিক্রয় মূল্য, আর বইয়ের বিক্রয় মূল্য 7200 টাকা।
তাহলে 150টা বাক্সের বিক্রয় মূল্য 7200 টাকা। তাহলে যদি 150টা বাক্সের বিক্রয় মূল্য 7200 টাকা হয়, তাহলে একটি বাক্সের বিক্রয় মূল্য কত? যদি এই যে 150টা বাক্সের বিক্রয় মূল্য যদি 7200 টাকা হয়, তাহলে একটি বাক্সের বিক্রয় মূল্য কত? একটি বাক্সের বিক্রয় মূল্য কত হবে? 7200 ভাগ 150, 0 0 কাটলাম, 15 দিয়ে কাটি, 5 15 75 যাবে না, 4 15 60, বাকি থাকে 12, 0 120, 8 15 120, কত হইলো? 48। তাহলে একটা বাক্সের বিক্রয় মূল্য কত হলো? 48 টাকা। এই অঙ্কটা বোঝার জন্য প্রথম লাইনটা একটু ভালো করে বুঝবে, তাই হবে। তাছাড়া আমার মানে অনেক সময় উল্টোপাল্টা হয়ে যায়, প্রথম লাইনটা একটু ধরতে বা যদি নিজে করতে পারি তাও লোককে বোঝাতে একটু সমস্যা হয়ে যায়। তার জন্য আমি আগে এই লাইনটা লিখে নিলাম। এই লাইনটা একটু তোমরা ভালো করে বুঝে রাখবে, ভালো হবে। বুঝতে পারলে? আমি আরেকবার বুঝিয়ে দেই। লেখা ছিল 144টা বাক্স, 144 বাক্স লেবু বিক্রি করে। তাহলে 144 বিক্রি করছে, 144 লিখলাম। এবার শোনো, 144টা বিক্রি করতে হলে আমাকে তো 144 টাকা লেবু কিনতে, মানে 144 বাক্স কিনতে হবে। তার জন্য আমি লিখলাম 144 ক্রয়। এবার কি লেখা আছে? মোটের ওপর 6টি বাক্সের বিক্রয় মূল্য ক্ষতি হয়, ক্ষতির জন্য মাইনাস দিলাম। কয়টা ক্ষতি হয়? 6টা ক্ষতি হয়। কি ক্ষতি হয়? বিক্রয় মূল্য ক্ষতি, লিখলাম 6B। এবার বুঝলে? এবার সব বিক্রয় মূল্য এক পাশে নিলাম। এই পাশে আমার থেকে আগের থেকে অলরেডি কত বিক্রয় মূল্য ছিল? 144 বিক্রয় মূল্য ছিল। -6 বিক্রয় মূল্য এই পাশে হয়ে যাবে +6 বিক্রয় মূল্য। এই পাশে কত থাকবে? 144 ক্রয় মূল্য। এবার যেটা যোগ করি, 144 আর 6 যোগ করলে হয় 150 বিক্রয় মূল্য সমান 140 ক্রয় মূল্য। এবার লেখা আছে মোট বিক্রয় মূল্য 7200 টাকা। আমার এই অঙ্কে ক্রয় মূল্যের কোনো দরকার নেই, তাহলে ক্রয় মূল্য আমি দরকার নেই, কোনো দরকার নেই। এবার দেখো, 150টি বাক্সের বিক্রয় মূল্য 7200 টাকা যদি হয়, তাহলে একটি বাক্সের বিক্রয় মূল্য কত হবে? 7200 বা 150 কাটাকাটি করে কত আসলো? 48। আশা করি বুঝতে পারলে। নেক্সট, না বুঝতে পারলে কমেন্ট করে জানিও। এক ব্যক্তি 400 টিএমের ক্রয় মূল্যের সমান 320 টিএম বিক্রয় করে, লাভের শতকরা হার কত? ক্রয় বিক্রয়, প্রথমে কয়টা কিনলো? 400টা কিনলো, বিক্রি করলো কয়টা? 320টা। কাটাকাটি করে নেই, কাটাকাটি করলে কত হবে? যদি একবারে আমি 80 দিয়ে কাটা যায়, তোমরা কাটতে পারো। প্রথমে 8 দিয়ে কাটতে পারো, বা তোমরা প্রথমে 0 0 পেছনে কাটতে পারো, তারপরে 8 দিয়ে কাটবে। 4 এটা 32, 5 এটা 40, 5:4। এটা কি ছিল? দেখো, 400টি আমের, এগুলো আম ছিল বা এগুলো জিনিসের সংখ্যা ছিল। আম, এটা কি ছিল? আম। তাহলে 5টা আম ক্রয়, দেখো 5টা আম ক্রয় কইরা 4টা আম বিক্রি করতে হয়েছে, তাহলে লাভ হয়েছে না লস হয়েছে? নিশ্চয়ই লাভ হয়েছে। কারণ মনে করো তুমি যে দামে 5টা আম কিনবা, সেই দামে তোমাকে 4টা আম বিক্রি করতে হবে। মনে করো 100 টাকা দিয়ে 5টা আম কিনলা, 5টা আম কেনার পরে 100 টাকা তোমাকে শুধু 4টা আম বিক্রি করতে হবে। তার মানে কি? তোমারটাও একটা আম তো লাভ থাকলো, তাই না? এবার শুনো, সংখ্যার উল্টা হয়ে যায় দাম। দাম কি হয়ে যাবে? সংখ্যা যদি আছে 5:4, দাম হয়ে যাবে আর উল্টা কত হয়ে যাবে? 4:5। এবার তুমি একটা আম ক্রয় করলে কয় টাকা দিয়ে? 4 টাকা দিয়ে। একটা আম বিক্রয় করবে কত টাকাতে? 5 টাকা দিয়ে। তাহলে 4 টাকা দিয়ে তুমি যদি 5 টাকা দিয়ে বিক্রি করো, তাহলে লাভ কয় টাকা হবে? 1 টাকা লাভ হবে। কয় টাকার উপরে 1 টাকা লাভ? ক্রয় মূল্যের উপরে লাভ। লাভ সবসময় ক্রয় মূল্যের উপরে হয়, মানে সাধারণত ক্রয় মূল্যের উপরে হয়। তাহলে আমি যদি কোনো জিনিস 4 টাকায় কিনে 5 টাকায় বিক্রি করি, আমার 1 টাকা লাভ হবে। কয় টাকার উপরে 1 টাকা লাভ হবে? 4 টাকার উপরে 1 টাকা লাভ হবে। 4 টাকায় কিনছিলাম, তার উপরে আমার 1 টাকা লাভ হলো। পার্সেন্টে আনার জন্য 100% দিয়া গুণ। 4 দিয়ে 100 কাটলে কত হয়? 4 25 100 সমান 25%। আমাদের সঠিক উত্তর কত পার্সেন্ট? 18 ঘ 25%। 19 নাম্বার, 25টা সেটের অঙ্ক আর বেশি দূর নাই, আর একটু বাকি আছে। দেখো তোমরা, 25 জন লোক 4 দিনে আয় করে 810 টাকা। তাহলে 12 জন লোক 15 দিনে কত আয় করবে? এই অঙ্কটা সময়কার জন্য অঙ্ক। M1D1 এর যে সূত্রটা আছে ওটা দিয়ে হয়ে যাবে। M1D1 এর সূত্র লিখি, M1D1 T এর আমার কোনো কাজ নেই এই অঙ্কে। W1 সমান T, যখন ঘন্টা থাকবে তখন আমি T লিখবো। এই অঙ্কে কোনো ঘন্টা ফন্টা দেওয়া নাই, তার জন্য আমি আর W না সরি T লিখলাম না। M2D2 বাই W2। প্রথমে M1 কয়জন লোক ছিল? 25 জন লোক ছিল। কয়দিন লাগছে? D1 4 দিন। কয় টাকা? ওয়ার্ক মানে কাজ, কয় টাকার কাজ করছে? 810 টাকার কাজ করছে। তারপরে লোক কয়জন? লোক 12 জন। কয়দিন কাজ করব? 15 দিন কাজ করব।
এটা আমি জানি না যে কত টাকা আয় করবো, সেটা আমাকে বের করতে হবে। তোমরা কাটাকাটির নিয়ম জানো নিশ্চয়ই। এই ওপরের সঙ্গে এই নিচের যায়, এই ওপরের সঙ্গে এই নিচের যায়, এই ওপরের সঙ্গে এই ওপরের যায়, এই নিচের সঙ্গে এই নিচের যায়, শুধু কোণাকুনি যায় না, এই কোণার সঙ্গে এই কোণা যাবে না, আর এই কোণার সঙ্গে এই কোণা কাটাকাটি যাবে না। তোমরা কাটাকাটি করো। যদি তুমি 4 দিয়ে 12 কাটো তাহলে কত হবে? 3। 15 দিয়ে 25 তুমি কাটবে, 5 দিয়ে কাটলে হবে 5 5 25, 5 দিয়ে কাটলে কত হবে? 3। তুমি যদি আবার 5 দিয়ে 810 কাটো কত হবে? 5 16 80, বাকি থাকে 1 0 10 162। ফ্রেশ করে লিখি কি থাকলো? এ পাশে আমার কিছু নাই, উপরে মানে 1 আছে, নিচে কত আছে? 162 সমান সমান এই পাশে উপরে আছে আমার 3 3 9, নিচে আছে x। অথবা এই সাইডে করি, অথবা কোনাকুনি গুণ করি, ক্রস মাল্টিপ্লিকেশন। x সমান সমান 9 162 গুণ করো, 9 2 18 8, হাতের 1 6 9 54, 1 55 5, হাতের 5 9 9 5 14, 1458। 1458 আমাদের সঠিক উত্তর, 1458 টাকা। আশা করি বুঝতে পারলে। 19-এর খ। নেক্সট, কত টাকার 4 বছরে 7% হারে সরল সুদ হয় 76 টাকা? কত টাকা? তার মানে তোমাকে কি বের করতে হবে? তোমাকে আসলটা বের করতে হবে। 4 বছরে 7% হারে সরল সুদ হয় কত টাকা? 70 টাকা। সুদ দেওয়া আছে 70 টাকা। সরল সুদ যেহেতু, তার মানে আমরা আইপিটির ফর্মুলা দিয়ে করব। আমরা জানি আই সমান সমান PTR/100। আই মানে সুদ, সুদ কয় টাকা দেওয়া আছে? 70 টাকা। সমান সমান পি মানে আমি জানি না, পি আমাকে বের করতে হবে, ডট টি কয় বছর? 4 বছর। আর কয় পার্সেন্ট? 7% বাই নিচে হবে 100। 7 দিয়ে 70 কাটলে কত হয়? 10। 4 দিয়ে 100 কাটলে কত হয়? 25। ফ্রেশ করে লেখো। এই পাশে থাকলো 10/1 সমান সমান, এই পাশে কি থাকলো? উপরে শুধু পি, নিচে কি থাকলো? 25। কোনাকুনি গুণ করো, পি অক্ষে পি সমান সমান 25 আর 10 গুণ করলে হলো 250। তাহলে আমার আসল কয় টাকা হলো? আসল হলো আমার 250 টাকা। 20-র ক। নেক্সট, একটি ত্রিভুজের ক্ষেত্রফল এত বর্গ সেমি ও তার ভূমি ও তার উচ্চতার অনুপাত 3:4 হলে ত্রিভুজের উচ্চতা কত? এই অঙ্কের অপশনগুলো উঠে নিই। দেখো, আমরা কিসের অনুপাত দেওয়া আছে? অনুপাত দেওয়া আছে ভূমি ইস্টু উচ্চতা। ভূমির কত দেওয়া আছে? ভূমির দেওয়া আছে 3, উচ্চতা দেওয়া আছে 4। মানে ভূমি যদি হয় 3x, উচ্চতা হবে কত? 4x। ভূমি উচ্চতার অনুপাত 3:4। ভূমি যদি হয় 3x, উচ্চতা হবে 4x। এবার এটা কি দেওয়া আছে? এটা দেওয়া আছে ক্ষেত্রফল 1176। আমরা জানি, দাও ত্রিভুজের, যে কোনো ত্রিভুজের সাধারণত ক্ষেত্রফলের সূত্র কি হয়? হাফ গুণ ভূমি গুণ উচ্চতা সমান সমান কি? ক্ষেত্রফল। যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র সাধারণত হয় কি? হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে করি, হাফ গুণ ভূমি কত? ভূমি 3x গুণ উচ্চতা কত? উচ্চতা 4x সমান সমান ক্ষেত্রফল কত দেওয়া আছে? 1176। x এর মানটা বের করি। 2 দিয়ে 4 কাটলে কত হয়? 2। এদিকে 3, এদিকে 2, 3 2 6, x আর x গুণ করলে কি হয়? x এর স্কয়ার। 6x স্কয়ার সমান সমান 1176। তাহলে x স্কয়ার সমান সমান 1176/6। 6 দিয়ে ভাগ করো, 6 অক্ষে 6, বাকি থাকলো 5 57, 6 9 54, বাকি থাকলো 3 36, 6 6 36, 196। তাহলে x স্কয়ার যদি 196 হয়, তাহলে x মানে কত হবে? রুট 196। কত 196 হয়? 14। তাহলে x সমান সমান 14। x এর ভ্যালু 14। আমাকে কি বের করতে বলছে? উত্তরে কি চাইছে? ত্রিভুজের উচ্চতা চাইছে, উচ্চতা। তাহলে উচ্চতা কত ছিল? উচ্চতা ছিল আমার 4x। উচ্চতা ছিল কত? 4x। 4x মানে 4 গুণ x এর ভ্যালু 14। 4 গুণ 14, 4 14 56। আমার সঠিক উত্তর কত আসলো? সঠিক উত্তর আমার হবে 56। নেক্সট, এটা অনেক সহজ অঙ্ক, তোমরা দেখেছো। একটি সংখ্যাকে প্রথমে 20% বাড়িয়ে তারপরে 20% কমালে সংখ্যাটি কি পরিবর্তন হবে?
একটি সংখ্যাকে প্রথমে 20% বাড়ানো হবে, তারপরে 20% কমানো হবে, তাহলে সংখ্যার কি পরিবর্তন হবে? এগুলো তোমরা কি করো, এগুলো তোমরা স্কোয়ার করে 100 দিয়ে ভাগ করে দাও, তাহলে উত্তর হয়ে যায়। আমি একটা অন্য পদ্ধতি শিখাই, এই টাইপের অন্য অঙ্ক হয়ে যাবে। ধরলাম আমি প্রথমে সংখ্যাটা ছিল কত, প্রথমে সংখ্যাটা ছিল কত, 100। প্রথম সংখ্যা ছিল 100, প্রথম সংখ্যা ছিল 100। প্রথমে 20% বাড়ানো হলো, 20% বাড়ানোর অর্থ কি? 120%। 120% অর্থ কি? 120/100 গুণ, তারপরে আবার 20% কমানো হলো, 20% কমানোর অর্থ কি? 80% হয়ে যাওয়া, 80/100। কাটাকাটি করো, 100 100 কাটা, 1 0 2 0 কাটা, 1 0 2 0 কাটা, নিচে 1 থাকলো, নিচে 1-এর দাম নাই, উপরে 12 আর 8, কত হয়? 12 8 কত হয়ে গেল? 96। কত হয়ে গেল? 96। তাহলে আগের সংখ্যা ছিল কত? 100। এখন আমার সংখ্যাটা কত হয়ে গেল? আমার সংখ্যাটা হয়ে গেল 96। তাহলে 100 থেকে হয়ে গেল 96, তাহলে 12 না কমলো? কমলো নিশ্চয়। কত কমলো? 4% কমলো। আমার আগে ছিল 100, এখন হয়ে গেল 96, তাহলে কত কমলো? তাহলে অবশ্যই 4% কমলো। আমাদের উত্তর হবে 4% কমবে। কেউ কেউ অঙ্ক আবার অন্য একটা সূত্র আছে, এইভাবে করে যে যদি কোনো প্রশ্নে লেখা থাকে যে এত পার্সেন্ট বাড়বে আবার অত পার্সেন্টই কমবে, মানে যত পার্সেন্ট বাড়লো আবার সেম অত পার্সেন্টই কমবে, তাহলে সূত্র হইল x²/100 কমবে। x² অর্থ কি? x কত ছিল? x এর অর্থ 20, 20 স্কোয়ার কত হয়? 20 স্কোয়ার হয় 400, নিচে আছে 100, কমবে 100 দিয়ে 400 কাটলে হয় কত? 4। সুতরাং 4% কমবে। তোমরা যেভাবে করো না কেন উত্তর কত আসবে? 4% কমবে। এইভাবে করলে এই টাইপের সব অঙ্ক হয়ে যায়, তার জন্য আমি এইভাবে তোমাদের দেখালাম। তারপরে অঙ্ক, একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, বর্গক্ষেত্রের বাইরে চারদিকে 1 সেন্টিমিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল তোমাকে বের করতে হবে। দেখো ছবিটা আঁকি, ছবিটা আঁকলে অবশ্যই বুঝতে পারবে। শর্ট সূত্র আছে, তবে ছবি আঁকতে পারলে সব থেকে ভালো হয়। প্রথমে একটা বর্গক্ষেত্র আঁকি, এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত? 4, এই বাহু কত? 4, সব বাহু 4 করে। এবার লক্ষ্য রাখবে যে রাস্তা যে দেওয়া আছে সেটা ভিতরে দেওয়া না বাইরে দেওয়া? বর্গক্ষেত্রের বাইরে চারদিকে রাস্তা আছে, ভিতরে থাকলে আমি ভিতরে রাস্তা আঁকাতাম, বাইরে আছে তাই বর্গক্ষেত্রের বাইরে দিয়ে আমি এই রাস্তাটা এইভাবে আঁকাবো। রাস্তাটা কয় সেন্টিমিটার চওড়া? রাস্তাটা 1 সেন্টিমিটার চওড়া, মানে এইটুকু দাগের অর্থ কত? 1। এইটুকু দাগের অর্থ কত? 1। সেমভাবে এইটুকু দাগের অর্থ 1, আর এইটুকু দাগের অর্থ 1, মানে রাস্তাটা 1 সেন্টিমিটার চওড়া। এবার প্রথমে তুমি ভিতরের ক্ষেত্রফলটা বের করবে। কিসের ক্ষেত্রফল বের করবে? ভিতরের ক্ষেত্রফল বের করবে। আর তারপরে তুমি টোটাল রাস্তার ক্ষেত্র মানে বাইরের ক্ষেত্রফলটা বের করবে। আগে দেখো ভিতরের ক্ষেত্রফল বের করার করবে তুমি, ভিতরে তুমি বাহুর দৈর্ঘ্য জানো কত? ভিতরে বাহুর দৈর্ঘ্য এদিকেও 4, এদিকেও বাহুর দৈর্ঘ্য 4। এবার বাইরের বাহুর দৈর্ঘ্য তোমার জানা নেই, তো বাইরের বাহুর দৈর্ঘ্য কত হবে? দেখো এইটুকু দাগ যদি 4 হয়, তাহলে এই সম্পূর্ণ দাগটা কত হবে? কারো মনে হতে 5, কারো মনে হতে পারে 6। দেখো এই সম্পূর্ণ দাগ হবে 4, এইদিকেও 1 বাড়বে 5, এইদিকেও আরো 1 বাড়বে, হয়ে গেল 6। এইটুকু বাহুর দৈর্ঘ্য কত? 4, এইদিকে 1 বাড়লে কত হয়ে যাবে? 5, আর এইদিকে 1 বাড়লে কত হয়ে যাবে? 6। তাহলে এই বাহুর দৈর্ঘ্য হয়ে যাবে 6। সেমভাবে এই বাহুর দৈর্ঘ্য, এইটুকু বাহুর দৈর্ঘ্য কত? এইটুকু বাহুর দৈর্ঘ্য দেওয়া ছিল 4, এইদিকেও 1 বাড়বে 5, এইদিকেও 1 বাড়বে, এই হয়ে গেল কত? 6। তাহলে ভিতরের বাহু দুইটা 4 গুণ 4, ভিতরের বাহু 6 গুণ 6। তাহলে টোটাল যদি ক্ষেত্রফলটা আমি বের করি, তাহলে টোটাল ক্ষেত্রফল কত? বাহু স্কয়ার মানে বাহু গুণ বাহু, 6 গুণ 6, 6 6 36 টোটাল ক্ষেত্রফল। আর শুধু রাস্তা বাদে ভিতরের টুকুর ক্ষেত্রফল কত? ভিতরের টুকুর ক্ষেত্রফল হইল 4 গুণ 4, 4 4 16। এবার দেখো নিচে একটা ছবি আঁকি, সম্পূর্ণটার ক্ষেত্রফল দেওয়া হইলো কত? বের করলাম আমি সম্পূর্ণ ক্ষেত্রফল 36। সম্পূর্ণ ক্ষেত্রফল কত বের করলাম? সম্পূর্ণ ক্ষেত্রফল বের করলাম 36, আর ভিতরের টুকুর ক্ষেত্রফল বের করলাম 16। আমাকে কি বের করতে হবে? আমাকে বের করতে হবে রাস্তার ক্ষেত্রফল। রাস্তা মানে কোনটুকু? রাস্তা মানে এই সাইডের টুকু যে আছে। তুমি সাইডের টুকু কেমন করে বের করবে? তুমি যদি সম্পূর্ণ ছবির থেকে মানে সম্পূর্ণ 36-এর থেকে যদি ভিতরে 16টুকু বাদ দিয়ে দাও,
মানে সম্পূর্ণ জমির থেকে তুমি যদি ভিতরের জমিটুকু বাদ দিয়ে দাও কি পড়ে থাকবে? রাস্তায় পড়ে থাকবে। সম্পূর্ণ জমির থেকে তুমি যদি ভিতরের অংশটুকু বাদ দিয়ে দাও, ভিতরে সাদা অংশটুকু, তাহলে কি পড়ে থাকবে? তাহলে এই রাস্তাটাই পড়ে থাকবে। তো রাস্তার ক্ষেত্রফল কত হবে? রাস্তার ক্ষেত্রফল সম্পূর্ণ 36 থেকে আমাকে কি করতে হবে? ভিতরের ক্ষেত্রফলটা বাদ দিতে হবে। সম্পূর্ণ ক্ষেত্রফল 36, তার থেকে ভিতরের ক্ষেত্রফল কত? 16টা বাদ দিলে কত হবে? 20। রাস্তার ক্ষেত্রফল কত হলো তাহলে আমাদের? 20। আশা করি বুঝতে পারলে। 23-এর গ আর 2টা অঙ্ক আছে লাস্ট। বার্ষিক 6% সরল সুদে কোনো টাকার 2 বছরের সুদ 300 টাকা। সুদ বলতে সরল সুদ 300 টাকা, ওই একই সুদ একই সময়ে ওই টাকার জটিল সুদ কত? মানে কোনো একটা আসল দেওয়া আছে, দেওয়া নাই, কোনো একটা টাকা দেওয়া আছে, মানে সরি দেওয়া নাই, কোনো একটা টাকার সরল সুদ যদি 300 টাকা হয়, তাহলে ওই সেম টাকার সেম সরল মানে সেম সুদের হারে চক্রবৃদ্ধি সুদ কত হবে? তোমাকে সেটাই বের করতে হবে। 2 বছরের জন্য একটা ফেমাস সূত্র আছে, এটা মনে রাখবা। এটা খুবই একটা ফেমাস সূত্র। 2 বছরের ক্ষেত্রে একটা সূত্র আছে। কি সূত্র? সিআই বাই এসআই সমান সমান আর বাই 200 প্লাস 1। আর এর অর্থ কি? আর এর অর্থ সুদের হার। সিআই মানে কম্পাউন্ড ইন্টারেস্ট, মানে চক্রবৃদ্ধি সুদ। আর এসআই মানে সিম্পল ইন্টারেস্ট, মানে সরল সুদ। এই 2 টাকার উল্টাপাল্টা হয়ে যায়, কেউ উপরে এসআই লিখে ফেলে, নিচে সিআই লিখে ফেলে। মনে রাখবা চক্রবৃদ্ধি সুদ সবসময়ই সরল সুদের থেকে বড় হয়, তার জন্য চক্রবৃদ্ধি সবসময় উপরে হয়। কি বললাম? চক্রবৃদ্ধি সুদ মানে সিআই সবসময় সরল সুদের থেকে বড় হয়, মানে সমানও হতে পারে 1 বছরের ক্ষেত্রে। বেশিরভাগ ক্ষেত্রেই সরল সুদের থেকে চক্রবৃদ্ধি সুদ বেশি হয়, মানে বড় হয়, তার জন্য চক্রবৃদ্ধি সুদ সবসময় দাগের ওপরে থাকে। এই সূত্রটা আমি এই অঙ্কটা করি সূত্র দিয়ে। সিআই মানে চক্রবৃদ্ধি সুদ কত আছে আমি জানি না, ওটাই আমাকে বের করতে হবে। নিচে সরল সুদ কত টাকা দেওয়া আছে? 300 টাকা। সমান সমান আর মানে সুদের হার কত পার্সেন্ট? 6/200 যোগ কাটাকাটি করো, 2 দিয়ে কাটলে হয় 100, 2 দিয়ে কাটলে কত হয়? 3। তাহলে x/300 সমান সমান, নিচে 100 থাকলো, কোনাকুনি গুণ করে উপরে তোমাকে যোগ করতে হবে। কোনাকুনি গুণ করো, 100 100, তার সঙ্গে 3 যোগ করলে হয় 103। 3 দিয়ে 300, 100 দিয়ে 300 কাটো, কত হয়? 3। এবার এই কোনাকুনি গুণ করো, x এ কোনা গুণ করলে কত হয়? x সমান সমান এই 3 দিয়ে 103কে গুণ করে এই কোনাকুনি গুণ, 3 103 309। তাহলে আমার চক্রবৃদ্ধি সুদ কয় টাকা? চক্রবৃদ্ধি সুদ হয়ে গেল আমার 309 টাকা। নেক্সট। সরি, এটা শেষ অঙ্ক। অনেক রাত্রি হয়ে গেছে, 1:30টার মতো, না সরি 1:40 বাজে। এটাই আমাদের শেষ অঙ্ক। একটু দাঁড়াও, ল্যাপটপে চার্জারটা লাগিয়ে নিই, চার্জ কম। হয়েছে। দেখো, এ বছরের শুরুতে 18,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে। কয়েক মাস পর বি 24,000 টাকা নিয়ে ওই ব্যবসায় যোগ দেয়। বছরের শেষে দুজন সমান লভ্যাংশ পায়। এ কত মাস পরে ব্যবসায় যোগ দিছিল তোমাকে বের করতে হবে। এ বছরের শুরুতেই 18,000 টাকা নিয়ে ব্যবসায় যোগ দিল, বি কিছু মাস পরে এসে 24,000 টাকা নিয়ে যোগ দিল। দেওয়ার পরে কি হইলো? বছরের শেষে দুজনই সমান সমান টাকা পাইলো, মানে লাভটা সমান পেলো। তাহলে তোমাকে বের করতে হবে বি কত মাসের মানে কত মাস পরে বি ব্যবসায় যোগ দিছিল। দেখো একটু ভালো করে বুঝবা। ধরলাম কি? ধরলাম বি দেখো, বি এর টাকা এক্স মাস ব্যবসায় খাটলো। বিয়ের টাকা ধরলাম এক্স মাস ব্যবসায় খাটলো, কিন্তু উত্তরে কিন্তু তাই চাইনি যে বিয়ের টাকা কয় মাস খাটলো। উত্তরে কি চাইছে?
বি কত মাস পরে ব্যবসায় যোগ দিয়েছিল সেটা চাইছে। এটা চাইনি যে কত মাস ব্যবসায় খাটলো, আমি তাই ধরলাম যে বি এর টাকা এক্স মাস ব্যবসায় খাটলো। তাহলে আমি লিখবো এ বাই বি সমান সমান, সূত্রটা তোমরা জানো, সূত্র কি, মূলধন গুণ সময় সমান সমান লাভ। নিচেও তাই, মূলধন গুণ সময় সমান সমান লাভ। উপরে সব এর মূলধন, এর সময়, এর লাভ, নিচে এর বির মূলধন, বির সময়, বিয়ের লাভ হবে। দেখো করি, এর মূলধন কয় টাকা, এর মূলধন 18,000 টাকা। আমি 18K লিখলাম, যেরকম কে মানে হাজার লেখা হয়, 18,000কে 18K লিখলাম। আর বীর মূলধন কয় টাকা, বীর মূলধন 24K হাজার, মানে 24,000 টাকা, মানে 24K। এবার লেখা আছে এ বছরের শুরুতে ব্যবসায় যোগ দিছিল, মানে এর টাকা ব্যবসায় কয় মাস খাটবো, বছরের শুরুতে যদি যোগ দেয় আর সারা বছর যদি এ ব্যবসা করে, তাহলে এর টাকা খাটলো 12 মাস। আর বির টাকা আমি জানি না, কিন্তু লেখা ছিল বিয়ের টাকা কয় মাস খাটলো, এক্স মাস, বিয়ের টাকা ধরলাম আমি, এক্স মাস ব্যবসায় খাটলো। সমান সমান ওই পাশে কী ছিল, লাভ, লাভ বাই লাভ, সমান সমান লাভ লেখা আছে, তার জন্য কি সমান সমান অর্থ এর লাভ যদি হয় 1 টাকা, বিয়ের লাভ হবে 1 টাকা, বা এর লাভ যদি হয় 10 টাকা, বিয়ের লাভ হবে 10 টাকা। কাটাকাটি করলে 1:1 আসবো, মানে 1/1 আসবো। কাটাকাটি করি, কে কাটা, 12 দিয়া 24 কাটি, 12 দুগুণ 24, 2 দিয়ে 18 কাটলে কত হয় 9। ফ্রেশ করে একটু লিখি, অথবা এবার সে উপরে কি থাকলো 9, বাই নিচে কি থাকলো এক্স সমান সমান 1/1। কোনাকুনি গুণ করো, এক্স সমান সমান 9। 9 কিন্তু উত্তর না, দেখো আমি এক্সটা কি ধরেছিলাম, এক্সটা ধরেছিলাম বিয়ের টাকা এক্স মাস ব্যবসায় খাটলো, মানে বিয়ের টাকা টোটাল 9 মাস ব্যবসায় খাটলো। কিন্তু উত্তর তোমাকে বের করতে হবে বি কত মাস পরে ব্যবসায় যোগ দিছিল। এবার শোনো, যদি 1 বছরের ব্যবসা মানে 12 মাসের ব্যবসায় যদি বিয়ের টাকা 9 মাস খাটে, তাহলে বি কয় মাস ব্যবসা করে নাই, 3 মাস ব্যবসা করে নাই, তার মানে বি ওই 3 মাস পরেই ব্যবসায় যোগ দিছিল। বুঝতে পারলা? আমি যে এক্সট্রা ধরছি সেটা হলো কি কত মাস পরে ব্যবসায় যোগ দিয়েছিলাম সেটা ধরি নাই, আমি ধরছি যে বিয়ের টাকা কয় মাস ব্যবসায় খাটলো। তাহলে বিয়ের টাকা 9 মাস ব্যবসায় খাটলো। এবার বিয়ের টাকা যদি 9 মাস ব্যবসায় খাটে, তাহলে বি কত মাস পরে ব্যবসায় যোগ দিছিল, টোটাল 1 বছরের ব্যবসা। যদি 9 মাস ব্যবসায় বিয়ের টাকা খাটাইতে হয়, তাহলে কয় মাস পরে যোগ দিতে হবে, 12 মাইনাস 9 সমান সমান 3 মাস পরে বিকে যোগ দিতে হবে। 3 মাস পরে যোগ দিয়া বাকি 9 মাস বিয়ের টাকা ব্যবসায় খাটাবো। তাহলে উত্তর, আমাদের সঠিক উত্তর কত, বি কত মাস পরে ব্যবসায় যোগ দিয়েছিল, বি 3 মাস পরে ব্যবসায় যোগ দিয়েছিল। শেষ তাহলে, আর নাই। তোমরা যারা যারা এতক্ষণ ভিডিওটা দেখলে বা যারা শেষ অবধি কমপ্লিট করলে তাদের সবাইকে থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। এটা আমার প্রথম ক্লাস ছিল ল্যাপটপে নেওয়া বা প্র্যাকটিস সেট নেওয়া, তার জন্য একটু কথা বলার সমস্যা বা শারীরিক সমস্যা বা এই টুকটাক অনেক সমস্যা হয়ে গেছে, হইতে পারে অঙ্ক করাতে কোনো জায়গায় ভুল ত্রুটি হয়ে গেছে। যদি কোনো সমস্যা মনে হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, বা কোনো জায়গায় যদি ভুল কোনো কিছু করে থাকি তাও অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর বাকি ক্লাসটা কেমন লাগলো তাও তোমরা কমেন্টে জানাবে। যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এই কয়েকদিনে মাত্র 75টা সাবস্ক্রাইবার, 75 নাকি 76টা সাবস্ক্রাইবার হয়েছে। মনে হয় 3-4 মাসে যদি 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়, তাই টার্গেট প্রতিদিন একটা করে ভিডিও ছাড়বো, প্র্যাকটিস সেটে যে কয়টাই হোক। তো সবাইকে থ্যাংক ইউ, গুড নাইট।